What is up everyone? Welcome back to yet another video. টিম রেড হক্স বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস এর জগতে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। এই টিমের ট্যাগলাইনই হচ্ছে তারা ডমিনেন্সে বিশ্বাসী। ইতিমধ্যে আমাদের সকলের একটা আইডিয়া আছে আসলে এই টিমটা কত ভালো, কিন্তু আসলে এই টিমটা কেন এত ভালো, তাদের খেলায় তারা এমন কি পদ্ধতি অবলম্বন করে যেগুলো বাকি টিম করে না। সো আমি একজন ফ্রি ফায়ারের কোচ এবং অ্যানালিস্ট জুয়েল দা নুব গেমার। আজকে আমরা অ্যানালাইসিস এবং ব্রেকডাউন করার চেষ্টা করব টিম রেড হক্স আসলে কিভাবে ফাইট করে। তাদের ফাইটকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। টিম রেড হক যেহেতু বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস হিস্টরির মধ্যে একটা আইকনিক টিম, ম্যাক্সিমাম স্পোর্টস টিমগুলো তাদেরকে ফলো করে এবং নতুন করে যারা শুরু করছে তারাও জানতে চায় আসলে রেড হক্স কি কি পদ্ধতি অবলম্বন করে, যার কারণে তারা এতটা সফল বর্তমানে। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা অনেক খোঁজাখুঁজি করেও রেড হক্স এর গেম প্ল্যান বা স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারে না, কেননা এমন কোনো কন্টেন্টই ইউটিউবে নেই। সবাই শুধু ডমিনেন্স করা ফাইটগুলো দেখে যায়, কিন্তু ফাইটে করা বিভিন্ন ট্যাকটিক্স গুলো সবসময় চাপাই রয়ে যায়। সো এই কারণে ইন ডিটেলস এবং ইন ডেপথে যে রেড হক্স এর ফাইট অ্যানালাইজ এবং ব্রেকডাউন করার চেষ্টা করব, যাতে এর থেকে নতুন টিমরা শিক্ষা নিতে পারে এবং টিম রেড হক্স তাদের গেম প্ল্যানকে কাজে লাগিয়ে কিভাবে তাদের ট্যাকটিক্স ফলো করে তারা ডমিনেন্স চালায়, এটার ব্যাপারে প্রপার একটা আইডিয়া তোমরা পাও। সো চলো শুরু করা যাক আমাদের আজকের অ্যানালাইসিস ভিডিও। পচিনকের এই ফাইটে টেনজায়ের সাথে ইউনিক লেজেন্ডের একটা ফাইট হতে থাকে। ফাইটটা বেশ খানিক সময় চলে, কিন্তু এক সময় টেনজাই সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে ব্যাকআপ নিবে, আর যে দিক দিয়ে টেনজাই ব্যাক নিচ্ছিল ওই সাইড থেকে এন্ট্রি নিচ্ছিল টিম রেড হক্স। রেড হক্স কিন্তু পুরোপুরি শিওর এখানে ফাইট চলছিল, এই কারণে তারা থার্ড পার্টি করার জন্য পেছন থেকে ঢুকেছে। টেনজাইয়ের কোনো প্লেয়ারই কিন্তু এই মোমেন্টে জানতো না পেছন থেকে অন্য একটা টিম এন্ট্রি নিচ্ছে। সো এই সময় টেনজাইয়ের একটা প্লেয়ার পেছনে চেক করতে যায় এনিমির কোনো উপস্থিতি আছে কিনা সামনে, কিন্তু সে এই জায়গায় জানতো না রেড হক্স অলরেডি এন্ট্রি নিয়ে ফেলেছে, যার কারণে সর্বপ্রথমে কিন্তু ইকুকে এখানে নকডাউন করে দেওয়া হয়। ইকুকে ফিনিশ করার সাথে সাথেই রেড হক্স এর পুরো টিমের কম্বিনেশনটা দেখো, প্রত্যেকটা প্লেয়ারই যে যার একদম পারফেক্ট পজিশনে এখানে রয়েছে। আমি বারবারই তোমাদের বলি, একটা স্নাইপারিস্ট প্লেয়ার যখন একটা ফাইটের মধ্যে ভালো পজিশন নিতে পারে এবং অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলতে পারে, তবে ওই ফাইটে তাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সো এই টাইমে আরএইচকে স্নাইপারিস্ট ফ্লিকারের কত বড় ভূমিকা ছিল দেখতে থাকো। পাশাপাশি আরএইচকে যে ডমিনেন্সে বিশ্বাসী, এই জিনিসটা এখান থেকেই দেখতে পাওয়া যায়। এই জায়গায় ব্লেড কি করছে এটাকে দেখো, সে কিন্তু ওই বাড়িতে রাশ করার জন্য বাড়ির নিচে দিয়ে যায়নি, প্রথমে এল শেপের সাইডে উঠেছে, ওইখান থেকে জাম্প করে সামনের বিল্ডিং এ চলে গিয়েছে। ব্লেড যে সাইড দিয়ে যাচ্ছিল ওই সাইডেই কিন্তু টেনজায়ের একটা প্লেয়ার দাঁড়িয়ে ছিল। ফ্লিকার ওই প্লেয়ারটাকে করে ফেলে স্পট, এবং ব্লেডের দিকে যাতে কোনো প্রকারের অ্যাটেনশন না যায় এই কারণে ফ্লিকার পুরো অ্যাটেনশন নিয়ে নেয় নিজের কাছে, এবং এই পজিশনে টেনজায়ের আজামি নামের এই প্লেয়ারটা পুরো ফোকাস এখানে ফ্লিকারের দিকে দিয়ে দেয়, আর এই সুযোগে ব্লেড ঢুকে যায় একদম ভেতরে। ঢুকেই প্রথমে একটা প্লেয়ারকে ডাউন করে ফেলে। ফ্লিকার সহ বাকি টিমমেট গুলাকে এখানে একটু নজর দাও। আজামি নামের এই প্লেয়ারটাকে পুরো ডিস্ট্র্যাক্ট করে রেখে দেয়। তার টিমমেটের কাছে যে ফাইট করেছে এবং তার টিমমেটকে যে নকডাউন করেছে, এইটা এই প্লেয়ারটাকে বুঝতেই তারা দেয়নি, এতটাই তাদের দিকে এঙ্গেজিং করে রেখেছিল। ব্লেড আরামসে এখান থেকে ঢুকে ওই প্লেয়ারটাকে মেরে চলে আসে, এবং এই পুরো ফাইটে আজামি নামের এই প্লেয়ারটাকে কেমন যেন হিপনোটাইজ করে রেখে দেয় আরিজকে। এতক্ষণ তো ওই পজিশনে ছিল, সে তার ঘরে ঢোকা প্লেয়ারের কাছে রাশ না দিয়ে সামনে রাশ দিয়ে দেয় তিনটা প্লেয়ারের কাছে, এবং খুব ইজিলি এখানে সে মরে যায়। আর ওই মোমেন্টে সামনে থাকা ইউনিক লেজেন্ড টিমের এন্ট্রি হয়, আর টেনজায়ের লাস্ট যে প্লেয়ারটা ছিল সবার মুখের সামনে দিয়েই একটা লঞ্চ প্যাডের ব্যবহার করে এইখান থেকে চলে যায়। তো এইবার ইউনিক লেজেন্ড এবং আরএইচকে এই ফাইটটা দেখো। আরএইচকে এই ফাইটের মধ্যে যে যে ট্যাকটিক্স গুলো ইউজ করেছে, এই ম্যাক্সিমাম ট্যাকটিক্স গুলো ইউজ করে থাকে বড় বড় ইন্টারন্যাশনাল টিমগুলো। যেই স্ট্র্যাটেজিটা বর্তমান মেটায় খুবই রিসেন্ট টাইমে এসেছে, বর্তমানে এই মেটাটা খুবই বড় বড় দুই একটা টিম ব্যবহার করছে। সো কি হয়েছে সেটা চলো বলি। সো বুঝতেই তো পারছো, এখন পর্যন্ত ফাইট আরএইচকে শেষ করেনি, ইতিমধ্যেই থার্ড পার্টির এন্ট্রি ঘটে গিয়েছে। সো আরএইচকে নিজেকে কিভাবে গুছিয়ে নেয় একবার দেখো। আমরা তো দেখেছি আরএইচকে তিনটা প্লেয়ার ছিল এই পাশে, আর ব্লেড ছিল দূরে, কেননা ওইখানে এসে আরেকটা প্লেয়ারকে মারতে গিয়েছিল। সো এই পজিশনে ব্লেডের এইখান থেকে ঘুরে আসতে আবারও পুরোটা টিম একসাথে হতে বেশ খানিকটা সময় লাগবে, যেই সময়টা আরএইচকের কাছে বর্তমানে নেই। কিন্তু এই মোমেন্টে ব্লেড একটা ইন্টারন্যাশনাল ট্যাকটিক্স ইউজ করে। প্রথমে ট্যাকটিক্সটার ব্যাপারে তোমাদের বলি। বিশ্বের বড় বড় অন্যতম টিমগুলো যারা ডমিনেট করে খেলতে পছন্দ করে, তারা সচরাচর একটা পদ্ধতি অবলম্বন করে, আর তা হচ্ছে তাদের যে মেইন রাশার, সে মেইন রাশার ডিরেক্ট রাশ করে সামনের চারটা প্লেয়ারের মধ্যে ঢুকে যায়, কিন্তু ওইখানে কোনো ফাইট নেয় না, শুধুমাত্র সামনে থাকা টিমটাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, এরই সাথে নিজের কাভারটাও ধরে রাখার চেষ্টা করে। ঢুকে তো ভেতরে ঠিকই, কিন্তু ড্যামেজ কোনোভাবেই খায় না। আর যে সময়টা সে সামনে যে ডিস্ট্রাক্ট করছে, ওই টাইমে তার টিমের প্রত্যেকটা প্লেয়ার একটা পজিশন
পজিশন নিয়ে নিবে। সো এই ফাইটে সেম জিনিসটাই কিন্তু ঘটেছে। ব্লেডকে দেখো, সে যেহেতু দূরেই রয়েছে টিম থেকে, সো ইমিডিয়েটলি তার টিম থেকে যখন কল আসে সামনে পুরো স্কোয়াড রয়েছে, সো এই মোমেন্টে ব্লেড সিদ্ধান্ত নিয়ে নেয় এখন পিছে যাওয়ার থেকে সামনে থেকে ডিস্ট্রাক্ট করাটা সব থেকে ভালো। এতে করে এই সময়টায় তার টিমটা একটা ভালো পজিশন নিয়ে নিতে পারবে। সো ব্লেড এখানে দেখো মাঝখানে ঢুকেছে, ঢুকে ঘুরে আবার পিছনে ব্যাক চলে আসছে। মানে দেখতেই তো পারছো, এখানে ইউনিক লেজেন্ডের 3টা প্লেয়ার তাকে ঘিরে আছে, আর ওর মাঝখানে ব্লেড গেল, গিয়ে ঘুরে আবার ব্যাক চলে আসলো। আর এইবার আরএইচকের পজিশনটা দেখো, নিজাদ ওই টাইমের মধ্যে ভেতরে ঢুকে গিয়েছে, ব্যাক সাইডে কুট্টুস একটা প্রপার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ব্লেডও পারফেক্ট একটা পজিশনে এসে গিয়েছে ফাইট করার জন্য। আর ফ্লিকারকে দেখেছো কোথায়? যেমনটা আমি তোমাদের বলছিলাম, আমি বারবার বলি একটা টিমের স্নাইপার প্লেয়ার যখনই পজিশন নিবে ওই টাইমে ফাইটটা অনেকটা ইজি হয়ে যাবে। সো ফ্লিকার কিন্তু এখানে কোচিং বেসিকের দুইটা জিনিসই ফলো করেছে। প্রথমটা হচ্ছে টিমের থেকে অ্যাঙ্গেল তৈরি করা, যাতে করে বেস্ট কাভারটা দিতে পারে সে, এবং পাশাপাশি হাইটের অ্যাডভান্টেজ নেওয়া অ্যাজ আ স্নাইপার প্লেয়ার। এই দুইটা কাজই কিন্তু সে বর্তমানে করে ফেলেছে। সামনে আরো একটা প্রধান কাজ যেটা করতে হয় একটা স্নাইপারের, সেই কাজটাও পরবর্তীতে করেছে। তো সেই কাজটা কি সেটা একটু পরে দেখাচ্ছি। চলো এবার আবারও আমরা ফাইটে ফোকাস করি আর দেখি আরএইচকে পরবর্তীতে কোন এমন ট্যাকটিক্সটা ইউজ করলো যেটার কারণে এই পজিশনে তারা ফাইটটা জিতে গেল। সো এখানে দেখো ইউনিক লেজেন্ডের 3টা প্লেয়ারই কিন্তু রাশ করে দিয়েছে, আর তাদের আরো একটা প্লেয়ার অ্যাঙ্গেল নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। সো আমি কিন্তু তোমাদের বলেছিলাম তোমাদের স্নাইপার প্লেয়ারকে এমন একটা পজিশনে দাঁড়াতে হবে যাতে করে ফাইটের সময় ব্যাকআপ দেওয়া যায়, আর টিমের খারাপ সময় আসলে যাতে সে ওই জায়গা থেকে ভেগেও যেতে পারে। সো ইউনিক লেজেন্ডের 4th প্লেয়ারটা কিন্তু ওরকম একটা পজিশনেই ছিল। সো যাই হোক, এবার ক্লোজ রেঞ্জের ফাইটটা দেখো, 3টা প্লেয়ারই যখন ক্লোজ রেঞ্জে রাশ মারে ওই মোমেন্টে ফ্লিকারের পজিশন কেউ জানতোই না, যে কারণে ফ্লিকার এখানে প্রথম গুলিটাই কানেক্ট করে দেয় ইজি হাইয়ের গায়ে। আর যেই টাইমে ইজি হাই গুলিটা খেয়েছে ওই টাইমে সজীব এক্স এর পজিশনটা দেখো, সে কিন্তু রাশ করার জন্য অলরেডি চলে গিয়েছে, আর এমন টাইমেই কিন্তু তার দরকার ছিল ইজি হাইকে। আর যেহেতু ফ্লিকারের থেকে সে শটটা খেয়ে গিয়েছে, সে ইউজ করে, আর তা হচ্ছে ক্রনোর ব্যবহার। বর্তমান মেটা অনুযায়ী অনেকগুলো বড় বড় টিম এই ক্রনোর ইউজটা করছে, ইনক্লুডিং বুরিরাম স্পোর্টস, যারা ফ্রি ফায়ার স্পোর্টস এর দুনিয়ায় একটা অন্যতম সেরা দল। সো বর্তমান মেটা অনুযায়ী একজন রাশার যদি ক্রনো ইউজ করে তাহলে সে অনেকগুলো বেনিফিট পেতে পারে। প্রথমত, ডমিনেন্স করে যারা খেলতে পছন্দ করে তাদের একটা প্লেয়ার সামনে যে ফুল স্কোয়াডকে যদি ডিস্ট্রাক্ট করতে চায় ওই মোমেন্টে অনেক সময় কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ফুল স্কোয়াড যখন আচমকা ফায়ার করে ওই টাইমে ক্রনোটা অনেক বেশি ইউজ করে, আর স্পোর্টসে বর্তমানে থ্রোয়েবলের কিন্তু অনেক বেশি ইউজ হয়। সো একটা ক্রনো ফাইটের সময় তোমাদের হোল স্কোয়াডকে এই গ্রেনেডের হাত থেকে বাঁচাতে পারে, ইনক্লুডিং একটা ফাইটের সময় এনিমি যদি গুলি করে ওইখান থেকে তো তোমরা বাঁচবেই, এরই সাথে ফাইট করতে চাইলে তোমাদের এক্সট্রা একটা স্পিড চলে আসবে যেটা ফাইটেও তোমাদের অনেকটা হেল্প করবে। সো বাকি কি কি উপকারে আসে এইটা চলো এই ফাইটটা দেখলে আমরা বুঝতে পারবো। সো যেমনটা বলছিলাম, ইজি হাই এখানে রাশ করতে যেয়ে কিন্তু ফ্লিকারের কাছে ড্যামেজ খেয়ে যায়, আর সজীব এক্স কিন্তু ওই টাইমে রাশটা করে দেয়। সজীব এক্স ভেতরে ঢুকে যখন একটা গুলি করতে যাবে ওই টাইমেই কুট্টুস তার ক্রনোর ইউজটা করে, প্রথম গুলিটাই এসে তার ক্রনোর মধ্যে লাগে, আর এই মোমেন্টে তার মুভমেন্ট স্পিডটাও কিন্তু বেড়ে যায়, আর সজীব এক্স এতক্ষণের মধ্যে বুঝে যায় তার প্লেয়ার ড্যামেজ হয়ে গিয়েছে। তাই যেই টাইমে তার প্লেয়ারকে সে রাশ করতে বলে, তো ওই মোমেন্টে ইজি হাইয়ের মাথার মধ্যে তো ঘুরছেই সামনে ফ্লিকার রয়েছে, তাকে ড্যামেজ দিতে পারে যে কোনো সময়। এই কারণে ইজি হাই পেছন থেকে ঘুরে আসার চেষ্টা করে, আর গেস হোয়াট, ঘুরে এসে কোথায় এসে দাঁড়ায় জানো? যেখানে ক্রনোটা ইউজ করা ছিল ওর মধ্যে দাঁড়িয়েছিল ব্লেড। ইজি হাই এসে ব্লেডকে স্পট করার পর গুলি করলে প্রথম গুলিটাই যে ক্রনোতে লাগে, এরপর ইজি হাই যখন ক্রনের ভেতরে এসে মারতে যাবে ব্লেডকে ওই মোমেন্টে ব্লেড তাকে নক করে দেয়, আর এর আগেই কিন্তু স্ম্যাশকে কুট্টুস নক করে দিয়েছে, লাস্টে সজীবকেও এখানে নকডাউন করে দেয় কুট্টুস। সো তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে? ফ্লিকার তো তার বড় বড় দুইটা কাজ আগেই করে ফেলেছিল, বলেছিলাম তার আরেকটা কাজ বাকি ছিল, আর সেই কাজটা হচ্ছে এই ক্লোজ রেঞ্জে যতক্ষণ ফাইট হয়েছে পুরো সময়টাই কিন্তু ফ্লিকার ইউনিক লেজেন্ডের লং রেঞ্জে থাকা প্লেয়ারটাকে বিরক্ত করে রাখছিল, যাতে করে লং রেঞ্জের প্লেয়ারটা একেবারেই কভার দিতে পারছিল না এই ফাইটে। মানে এই ফাইটটার মধ্যে তাদের মাস্টার প্ল্যান দেখেছো? ছোট এতটুকু সময়ের মধ্যে তারা কত কিছুর ব্যবহার করেছে। প্রথমত তাদের বুদ্ধিমত্তা এবং স্ট্র্যাটেজি, এর থেকে তারা কখনোই সরে দাঁড়ায়নি ফাইটের যে কোনো মোমেন্টেই হোক। দ্বিতীয়ত এনিমের মাইন্ড নিয়ে খেলেছে তারা, এবং 3 নাম্বার নিজেদেরকে তারা সময়ের সাথে সাথে আপগ্রেড করেছে। বর্তমান মেটা অনুযায়ী যে জিনিসটা অনেক বেশি পাওয়ারফুল ওই স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করেছে তারা। পাশাপাশি প্রত্যেকটা রোলে থাকা প্রত্যেকটা প্লেয়ারই তাদের দায়িত্বগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছে। তো যাই হোক, এই মোমেন্টে লাস্টে যে প্লেয়ারটা বেঁচে ছিল ফ্লিকার তো ওই প্লেয়ারকে স্পট করে রেখেছিলই, আর এই কারণে লাস্ট প্লেয়ারটা যখন ভেগে যেতে চায় পুরো টিম 2 থেকে 3টা লঞ্চ প্যাডের ব্যবহার করে ওই এনিমিটাকে লাস্টে মেরে ওয়াইপ আউট করে দিয়ে আসে। এতে করে কি বুঝলে? সো এতদিন তোমরা তো খালি আরএইচকে ডমিনেট করে
পরে এই জিনিসটা শুনেছো, হয়তোবা তোমরা বিভিন্ন ফাইটে দেখেছো এই জিনিসগুলো, কিন্তু এতটা ডিটেলসে কখনো দেখেছো বা এতটা ডিটেলসে কখনো চিন্তা করেছো? সো এই কারণে আমি জুয়েল দা নুব গেমার তোমাদের প্রিয় কোচ অ্যান্ড অ্যানালিস্ট আছি। এই কমিউনিটিতে যে জিনিসটা সব থেকে বেশি অভাব, প্রপার ইন